কচুগুলো যদি সব পচে যায় তবে বাজারে আমি কি বিক্রি করব? এক একটা মাছের সাইজ কি বড়! ওই চিংড়িগুলো কোনো সাধারণ মাছ নয়। ওরা তো সব মাছ নিয়ে চলে যাচ্ছে মহেশ কাকু। কি সুন্দর রূপোলে আর লাল লাল চিংড়ি! কচু খেতে কত বড় চিংড়ির ঝাঁক! আরে ওগুলো কি নড়ছে পানিতে? এই অঝোর ধারার বৃষ্টিতে তো আমার কচু ক্ষেত দেখি তলিয়ে গেল রে বউ। এখন সারা বছর আমরা কি খেয়ে বাঁচবো, আর মহাজনের ঋণই বা কিভাবে শোধ করব? কপালে যা আছে তা তো হবেই। মিছে চিন্তা করে এখন নিজের শরীরটা খারাপ করো না। চলো ঘরে ফিরি, বৃষ্টির তেজ আরো বাড়তেছে। বাবা, তুমি একদম চিন্তা করো না, মা তো ঠিকই বলেছে, একটা না একটা ব্যবস্থা হবে। ও বাবা, দেখো বর্ষার জলে ব্যাঙগুলো কেমন খেলা করছে। তোর বাবার চিন্তাতে মুখ শুকিয়ে যাচ্ছে, আর তুই আছিস ব্যাঙ নিয়ে। মারে, কচুগুলো যদি সব পচে যায় তবে বাজারে আমি কি বিক্রি করব? আর তো স্কুলের বকেয়া বেতন আর পরীক্ষার ফি দেবো কি করে? গতবারও তো ঠিক এমন বিপদ হয়েছিল, তখন বুড়ো কাকা আমাদের কতভাবে সাহায্য করেছিলেন। এবারও দেখবে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। এখন চলো তো। হ্যাঁ বাবা, বাড়ি চলো, বৃষ্টির দাপটে তুমি ভিজে যাচ্ছ। আরে আরাধন কাকা যে, হ্যাঁ, মনটা খারাপ নাকি? কোথা থেকে ফিরলে? আর বলিস না রে মহেশ, জমিটা দেখে আসলাম, সব পানিতে একাকার হয়ে গেছে। এবার তো দেখি আগে ভাগেই বানের পানি হানা দেবে। যা বলেছ, সবারই একই অবস্থা। কি আর করবে, প্রকৃতির উপর তো আর কারো হাত নেই। যাই গো কাকা। এত তাড়াহুড়া করে ভাত খাচ্ছ কেন? আবার কোথায় যাবে? মালতী, যাই কচু খেতে আর একবার গিয়ে দেখে আসি পানি কতটুকু উঠলো। সকালে না একবার বৃষ্টিতে ভিজে দিয়ে খেলাম, এখন আবার কচু ক্ষেতের চিন্তা কি তোমার মাথা থেকে যাবে না গো? তোমরা কি আর বুঝবে, সব আয় রোজগারে তো ওইখান থেকেই আসে। তিনিমা, তুই খা, আমি ক্ষেত থেকে একটু ঘুরে আসি। যাও বাবা, দেখো বানের পানিতে মাছ থাকলে আমার জন্য ধরে নিয়ে এসো কিন্তু। তোর কবে যে বোঝ হবে বুঝি না। এটা বলে হারান তার কচু ক্ষেতের দিকে যেতে লাগলো। গিয়ে দেখে প্রায় সবগুলো কচু গাছ অর্ধেক ডুবে আছে পানিতে। একটা উঁচু ডিভায় দাঁড়িয়ে হারান চিন্তা করতে লাগলো, এই কি কপাল আমার, মাঠের একটা কচু গাছও তো আস্ত নেই, চারিদিকে শুধু থই থই পানি আর পানা। আমার সব স্বপ্ন যে ডুবে গেল। কি গো হারান দাদা, শব্দ শেষ হয়ে গেল দেখছি, আর কচু বেচতেও পারবে না। এখন কি করবে সেটা ভেবেছো? ভাইরে, এটাই চিন্তা করছি, আমাদের মতো গরিব মানুষ এখন চলবো কিভাবে? এ সময় কচুগুলো পরিপক্ক হবার কথা, আর এখন প্রায় সব পানির নিচে। বিপদ তো তোমার নিজের অলসতার ফল। সময় থাকতে যদি ক্ষেতের আল শক্ত করতে আর উঁচু রাখতে, তবে কি আর এমন হতো? আরে ওগুলো কি নড়ছে পানিতে? রূপলি আর লাল রঙের কি যেন ঝিলিক দিচ্ছে। কচু পাতার নিচে ওগুলো কিসের ঝাঁক? মাছ নাকি রে গদাই? ওরে বাবা হারান্দা, এই তো দেখছি বিশাল বড় সব বড় বড় বাগদা চিংড়ির ঝাঁক। এত মাছ তোমার খেতে কোত্থেকে এলো এই ভরা বর্ষার মধ্যে? তাই তো, আমার এই মিষ্টি পানির কচু খেতে এত নোনা পানির রূপালি চিংড়ির ঝাঁক কোথা থেকে এলো রে? এ তো বিশ্বাসই হচ্ছে না আমার নিজের চোখে। মাছগুলো যদি কোনো মতে আজ রাতে হাতাতে পারি, তবে তোমার কপাল খুলে যাবে। হারানকে এই মাছের ভাগ আমি মোটেও দেব না, ভুলিয়ে এখান থেকে সরিয়ে দিই। আরে হারান্দা, ওরা ডিম পাড়তে এসেছে, কাল এসো, আজ ওদের বিরক্ত করা যাবে না। বলছিস চিংড়িগুলো বড় সাইজের তাই না?
আচ্ছা ওরা থাকুক, আমি বরং কচুরিপানা দিয়ে ওই দিকটা বন্ধ করে দিয়ে যাই। বেশি দেরি করো না, আমি তবে যাই বিলের দিকে। হ্যাঁ, সোজা সরল হারানদাকে যা বলি তাই শোনে। তুমি বাদ দাও, কাল সব আমি নিয়ে যাব। কি রে হারান, পানির তলায় রূপালী মাছের ঝিলিক দেখে খুব খুশি হয়েছিস বুঝি? মনে মনে তো অনেক বড় বড় স্বপ্ন সাজাতে শুরু করেছিস। আপনি কে মা? এই গ্রামে তো আপনাকে কোনোদিন দেখিনি আগে, আর আপনি আমার নামই বা জানলেন কি করে? আমার নাম বা পরিচয় জেনে তোর কি লাভ হবে? তোকে একটা বিশেষ সাবধান বাণী দিতে এলাম। ভালো করে কানে কথাগুলো ঢুকিয়ে রাখ। কিসের সাবধানবাণী বুড়িমা? আমি তো জীবনে কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি। সরল মানুষকে ক্ষতি করার জন্য অনেকেই উঠে পড়ে লেগে আছে রে বাচ্চা। মনে রাখিস, ওই চিংড়িগুলো কোনো সাধারণ মাছ নয়, এগুলো সব মায়া। উপরওয়ালা তোকে পরীক্ষা করতে পাঠিয়েছেন, সাবধানে থাকিস। আমি তো ভেবেছিলাম মাছগুলো বাজারে চড়া দামে বেচে তিন্নি স্কুলের বেতনের একটা নতুন জামা কিনবো, আর ভাঙা ঘরের চালটা এবার একটু সারিয়ে নেব। যার মনে কোনো লোভ নেই আর যে সৎ পথে চলে, কেবল তার জালেই এগুলো ধরা দেবে। অপবিত্র হাত ছোঁয়ালে সব ছাই হয়ে যাবে। আমি তো জীবনে কারো এক পয়সা ঠকাইনি মা, আজীবন সততার পথেই চলেছি। আমি শুধু ডাল ভাত খেয়ে শান্তিতে নিজের পেট চালাতে চাই। ভালো মানুষের হাতে মায়ার জিনিস হবে সোনার মতো, আর লোভীদের জন্য সবই হবে ছাই। বুড়িমা, কোথায় গেলেন আপনি? আমি কার দেখা পেলাম? আর ইনি বা কি সতর্কবার্তা বলে গেলেন আমায়? শোন কালু, আজ রাতটা আমাদের কপাল ফেরানোর জন্য খুব বড় সুযোগ। হারানের কচু খেতে হাজার হাজার জ্যান্ত বাগদা চিংড়ি গিজ 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 করছে একেবারে, বুঝলি? যার বাজার মূল্য অনেক। কিন্তু গদাইদা, হারানদাদা তো বড় সহজ সরল আর নিরীহ মানুষ। এমনিতেই কচুগুলো নষ্ট হওয়ায় দুদিন ধরে দেখছি ওখানে মন খারাপ করে বসে থাকে। ওনার খেতে মাঝরাতে এভাবে চুরি করতে যাওয়াটা কি ঠিক হবে আমাদের? আরে তুই তো ধর্মের কথা ছাড়তো, ওটা আদতে আমার পৈতৃক সম্পত্তি ছিল, সুতরাং ওই মাছের ওপর আমারও সমান অধিকার আছে। চুরি হবে কেন? তা ঠিকই বলেছ, কিন্তু গ্রামের মানুষ যদি টের পেয়ে যায়, মোড়ল মশাই জানতে পারলে তো আমাদের আর আস্ত রাখবে না, একেবারে ভিটে ছাড়া করবে। আরে তুই বোকা, মোড়লকে আমি গোপনে কিছু মাছের ভাগ দিয়ে দেব। তুই শুধু তোর বড় জালটা গুছিয়ে রাখিস, বাকিটা আমি একাই সামলাবো। আমার জালটা তো আর ছেঁড়া। হ্যাঁ ঠিক আছে গদাইদা, আমার সব জাল আমি আর বড় বালতি সব নিয়ে আসবো, বুঝলে? মাঝরাতের ঘর অন্ধকারে আমরা চুপি চুপি ক্ষেতের পানিতে নামবো। মনে রাখিস কালু, একটা চিংড়িও যেন ওই হারানের পকেটে না যায়। আজ রাতের মধ্যে সব কটা মাছ সাফ করতে হবে। একদম চিন্তা করো না গদাইদা, আমি একেবারে সব ব্যবস্থা করছি। ঠিক রাত 12টায় আমরা বটতলের অন্ধকার মোড়ে দেখা করবো, তৈরি থেকো। কে কে যাই রে এই রাতের বেলায়? এখন আর ডেকে কি হবে, চলে গেছে বেটা। মাথায় চিন্তা ধরে গেল, পরিকল্পনা না জানি কেউ শুনেই ফেললো কিনা। তুই রাখ তো সব কথা, এখন বাড়ি যা, সব গুছিয়ে বটতলায় চলে আসিস। তিন্নিমা, তোর বাপ কই রে? ঘরে একা একা কি করছিস? বাবা আর মা নগেন খুড়োদের বাড়ি গেছে জাল আনতে। আমাদের কচু খেতে নাকি চিংড়ির ঝাঁক এসেছে। তোর বাবা চাল আনতে গেছে, আর ওইদিকে চিংড়ি ধরার জন্য তোর কাকার বেটা কালু পরিকল্পনা করছে।
মহেশ কাকু, আমি আজ বিকেলে গদাই কাকা আর কালুকে অনেকক্ষণ ফিসফিস করে কথা বলতে দেখেছি। ওনাদের মতলব একদম ভালো ঠেকছে না। আমারও কেমন যেন খটকা লাগছে তিন্নি। ওনাদের হাব ভাব সুবিধার নয়। ওরা নিশ্চয়ই তোমাদের ক্ষেতের ওই রূপলি চিংড়িগুলো চুরি করার জঘন্য ফোন দিয়ে আসছে। বাবা এমনিতেই চিন্তায় আছে, এর মধ্যে নিজের ভাইকে নিয়ে এসব কথা বলা কি ঠিক হবে? এখন আমরা ছোট মানুষ হয়ে কি করতে পারি বলো তো মহেশ কাকু? তুই একদম চিন্তা করিস না তো তিন্নি, আমি তো সাথে আছি। আমরা ছাড়া না তোদের ক্ষেতের আইলে লুকিয়ে পাহারা দেব। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তুই আসিস। কিন্তু মহেশ কাকু, ওরা যদি আমাদের অন্ধকারে দেখে ফেলে তবে তো রক্ষা নেই। আমাদের ধরে মেরে তক্তা বানিয়ে ফেলবে ওই শয়তান গদাই কাকা। আমরা সরাসরি ওদের সামনে যাব না, সাবধানে লুকিয়ে থাকবো। ঘন কুচু বনের আড়ালে ঝোপের ভেতর ওঁত পেতে থাকবো। ওরা টেরই পাবে না আমাদের কথা। রাত বাড়তে থাকে। মেঘ সরে গিয়ে যেন আকাশে এক ফালি রূপালী চাঁদ উকি মারছে। তিন্নি আর মহেশ কাউকে না জানিয়ে চুপি চুপি কচু ক্ষেতের দিকে যেতে লাগলো। ওরে কালু, দেখেছিস এক একটা মাছের সাইজ কি বড়! জীবনে এমন রূপলি আর লাল বাগদা চিংড়ি আমি এই ছোট্ট গ্রামে দেখিনি রে। সত্যি তো গদাই দা, আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। এক একটা চিংড়ি যেন আস্ত এক একটা আধাত লম্বায় মূলোর মতো করে চকচক করছে। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কে? তাড়াতাড়ি কর কালু, হাতের গতি বাড়িয়ে জাল টান। বালতিগুলো সব জ্যান্ত মাছে ভরে ফেলতে হবে এখনই। গদাই দা, মাছগুলো কেন জানি কেমন অদ্ভুত আচরণ করছে। জালে আটকা পড়ার পর এগুলো একদম নড়াচড়া করছে না কেন? মরে গেল নাকি? আরে মরুক আর বাঁচুক, তাতে তোর অত ভেবে কাজ কে? ওগুলো বাজারে তুলতে পারলেই তো আমরা কাঁড়ি কাঁড়ি টাকা পাবো। তাড়াতাড়ি হাত চালা। ওরে বাবারে, কেমন যেন একটা পচার তিতকুটে গন্ধ আসছে না কোত্থেকে। মনে হচ্ছে পেট থেকে সবাই করে উগলে বের হয়ে আসবে। ওসব তোর মনের ভুল কালু। পরিবেশটা শান্ত তো, তাই এমন গন্ধ আসতেই পারে। তুই শুধু তাড়াতাড়ি জাল গুটিয়ে নে। আকাশে মেঘ ঘনাচ্ছে, বৃষ্টি নামার আগেই চম্পট দিতে হবে আমাদের। হয়েছে গদাই দা, জাল ভর্তি করে সব মাছ বালতিতে ভরা শেষ। চলো এবার বালতিগুলো বগল দাবা করে তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে কেটে পড়ি এখান থেকে। ওরা তো সব মাছ নিয়ে চলে যাচ্ছে মহেশ কাকু, এখন কি হবে? বাবার ক্ষেতের মাছগুলো ওই চোরগুলো চোখের সামনে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। চুপ কর তিন্নি, একদম আওয়াজ করবি না কিন্তু। দেখ কি আজব কাণ্ড হচ্ছে। অনেকক্ষণ ধরে ঘাটের উপর একটা বুড়ি দাঁড়িয়ে আছে, লক্ষ্য করেছিস? ওই মায়াবী বুড়িটা ঘাটের উপর দাঁড়িয়ে আছে কেন? কই মহেশ কাকু, আমি তো শুধু আবছা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় দাঁড়িয়ে আছে সেই রহস্যময় বুড়িমা যাকে তুমি দেখেছো? ওই যে দেখ, শ্যাওলা ভরা ঘাটের উপর ধবধবে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। ও মা, বুড়িটা তো আমাদের দিকে তাকিয়ে মায়াবী হাসি আসছে। কিন্তু কেন? আমার কেন জানি খুব ভয় লাগছে মহেশ কাকু। বাড়িতে ফিরে চলো। কাহিনী কিন্তু এখনো বাকি রয়ে গেল। হ্যাঁ, আর তুই যখন ভয় পাচ্ছিস, চল তবে বাড়ি যাই। গদাই আর কালু চিংড়িগুলো নিয়ে পানি থেকে ওঠার পর চিংড়ি ভর্তি বালতি থেকে এক নীল আভা বের হতে লাগে। আর আস্তে আস্তে চিংড়িগুলো পচা কচুরিপানায় পরিণত হয়ে গন্ধ ছড়াতে থাকে। তারা সেদিকে লক্ষ্য না করেই বাড়ি চলে যায়। এ কি সর্বনাশ হলো রে আমার কালু! আমি কি দেখছি চোখের সামনে? এক রাতে আমার সব স্বপ্ন কাদার মতো ধুয়ে মুছে গেল রে। আমিও তো তাই দেখছি গো, চোখের পলকে মাছগুলো গেল কই? এত কষ্ট করে চুরি করে নিয়ে আসলাম। বালতি ভর্তি সেই রূপলি বড় বড় মাছগুলো সব পচা কচুরি পানা আর কাদায় পরিণত হয়েছে।
একটা মাছও বালতির ভেতর অবশিষ্ট নেই রে কালু। কানার মতো মাছ রেখে আবার কচুরি পানা ভরিসনি তো রে। হাই হাই হাই, আমি নিজ হাতে এতগুলো মাছ ধরেছি, এগুলো তো সব জ্যান্ত ছিল। তবে কি কাল রাতে আমাদের চোখের ভুল হয়েছিল? শুধু দুর্গন্ধযুক্ত কাদা আর পচা জঙ্গলে পড়ে আছে ওখানে। হ্যাঁ রে, সারা রাতের হাড় ভাঙা খাটুনি একদম বৃথা গেল রে। ওরে বাবারে, আমার আগেই সন্দেহ হয়েছিল মাছগুলো দেখে। এ তো নির্ঘাত ভুতুড়ে কারবার, বা অন্য কোনো অপদেবতার মায়া ছিল। এখন গ্রামের মানুষ যদি এই চুরির কথা জানে, তবে আমাদের মান সম্মান সব যাবে। আমি আর এক মুহূর্ত তোমার সাথে এই পাপের ভাগিদার হতে চাই না। আমি চললাম নিজের জান বাঁচাতে, আর তুমি একাই এই আপদ সামলাও। বাবা, জাল নিয়ে কোথায় যাচ্ছ? জানিস না বুঝি, কচু খেতে চিংড়ির ঝাঁক ধরতে রে। বাবা, একটা কথা বলতেই ভুলে গেছি। কাল রাতে চুপি চুপি আমি আর মহেশ কাকু সেখানে গিয়েছিলাম। কালুচোর আর গদাই কাকু সব চিংড়ির জাল ফেলে ধরে নিয়ে গেছে। এসব কি বলছিস মা? হায় হায়, ভাবলাম কচুগুলো নষ্ট হলেও সৃষ্টিকর্তা অন্য কোনোভাবে আমাদের সাহায্য করছেন। এটাও দেখছি চোরের পেটে গেল। মারে মারে, চল তো একবার আমার সাথে, চল তো দেখি। তোমার ভাইটা কখনো আর শুধরাবে না। বাকিটুকু নষ্ট হলো কালুচোরের সাথে থেকে থেকে। এখন গিয়ে মাছ পেলে হয়। কচু খেতে গিয়ে তিন্নি দেখে ঝাঁকে ঝাঁকে রূপালি আর লাল লাল চিংড়ি ঘুরে বেড়াচ্ছে। তিন্নি এটা দেখে অবাক চোখে তাকিয়ে থাকে। মানে তুই না বললি তোর গদাই কাকুরা মাছ চুরি করে নিয়ে গেছে? কই রে, এখন তো দেখছি মাছের ঝাঁক আরো বেড়েছে রে। তাই তো দেখছি গো বাবা, এ কি করে সম্ভব? মহেশ কাকু আর আমি যে কাল দেখলাম, সবই কি তবে মায়া ছিল? আর কথা বাড়াস না তো, পাতিলটা রাখ, আমি জলে নেমে ঝাঁকগুলোকে ধরে আনি। দেখ মা, কত বড় বড় চিংড়ি। নতুন পানির চিংড়ি বলে কথা। ওই যে বাবা, দেখো চিংড়িগুলো কিভাবে লাফাচ্ছে। কচু খেতে কত বড় চিংড়ির ঝাঁক। হারান, গ্রামে তো আজ শোরগোল পড়ে গেছে তোর ক্ষেত নিয়ে। তুই নাকি আজ সকালে তোর ডুবে যাওয়া ক্ষেত থেকে অনেক দামি মাছ পেয়েছিস। হ্যাঁ মোড়ল মশাই, সৃষ্টিকর্তা হয়তো আমার অভাবের দিকে মুখ তুলে চেয়েছেন। আমার জালে আজ প্রচুর বড় বড় চিংড়ি ধরা পড়েছে। কিন্তু হারান, গদাই তো একেবারে সারা গ্রাম মাথায় তুলে বাড়াচ্ছে এখন। ও বলছে ওই মাছগুলো নাকি ওর নিজের পালিত, আর তুই নাকি চুরি করেছিস। মোড়ল মশাই, বিচার করুন আপনি। হারান দাদ সকালে আমার ঘর থেকে আমার সব দামি মাছ চুরি করে নিজের খেতে নিয়ে গেছে। সেখান থেকে ধরার বাহানা করে গ্রামবাসীকে দেখিয়েছে। আপনিই বলুন, ওই পচা খেতে চিংড়ির ঝাঁক আসবে কোথা থেকে? হ্যাঁ, এ কি অপবাদ দিচ্ছিস গদাই? আমি নিজের ক্ষেতের মাছ ধরেছি। আমি তো অন্যের মাছে কোনোদিন লোভ করিনি, আর চুরি করা তো দূরের কথা। ওর কচু খেতে কোনো মাছ ছিল না মোড়ল মশাই, সব ছিল আমার কেনা মাছ। কাল রাতে ওগুলো সব আমার বাড়িতে বালতি ভর্তি করে রাখা ছিল। এখনো কিছু মাছ আছে। যদি তাই হয় গদাই, তবে তোর সেই মাছের বালতিটা এখানে সবার সামনে নিয়ে আয়। আমরাও দেখি তোর বাগদা চিংড়িগুলো কত বড় বড় ছিল। নিজের কথায় নিজেই ফাঁসলাম। ওটা আসলে মোড়ল মশাই, ওটা এখন বাড়িতে নেই। কে যেন ওটা সরিয়ে ফেলেছে। আমি অনেক খুঁজেও আর পাচ্ছি না বালতিটা। মোড়ল মশাই, আপনি ওদের কোনো কথা বিশ্বাস করবেন না। আমি আর তিন্নি কাল রাতে আমাদের নিজের চোখে সব ঘটনা লুকিয়ে দেখেছি। হ্যাঁ গো মোড়ল কাকু, গদাই কাকার কালুচোর কাল মাঝরাতে আমাদের খেতে জাল ফেলেছিল। ওরা সব মাছ চুরি করে বালতিতে করে ওদের বাড়িতে নিয়ে গেছে। এই পুচকে মেয়ের কথা বিশ্বাস করবেন না। তোরা বড়দের সামনে মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, তোদের কে শিখিয়েছে এসব আষাঢ়ে গল্প বলতে? হারান্দা শিখিয়েছে, তাই না তোদের?
আমাদের কথা যদি মিথ্যে হয় তবে কালু চোর বিচার শুরুর আগে গ্রাম ছেড়ে পালালো কেন? তাকে ধরলে তো সব বেরিয়ে আসবে। ঠিক বলেছ মহেশ, সত্য কোনোদিন চাপা থাকে না। ওই গ্রামবাসী, কালু চোরকে যেখান থেকে পারো খুঁজে বের করে এখনই এখানে নিয়ে এসো। গদাই, এখনো সময় আছে। সবার সামনে হাত জোর করে সত্যিটা বল, না হলে কিন্তু শাস্তি খুব কড়া হবে। তোকে গ্রাম ছাড়া করা হবে। আমি কোনো চুরি করিনি মোড়ল মশাই। হারানি আমাকে ফাঁসাতে চাইছে। এরা হারানদা শেখানো মিথ্যে বলিয়া ওড়াচ্ছে আপনার সামনে। বাবা তো কাল লগেন খুড়োদের কাছে গিয়েছিল জল আনতে। আমি আর মহেশ কাকু দুইজনে ঝোপের আড়াল থেকে পাহারা দিয়ে দেখেছি আপনাদের। তিন্নির কথা শেষ না হতেই কালুকে দুজন হাত বেঁধে ধরে নিয়ে আসে সেখানে। কালু, তুই যদি এখন সব সত্যি কথা বলিস তবে হয়তো তোকে মাফ করব, আর যদি মিথ্যে বলিস তবে তোকে ওই কুঁচু খেতে বেঁধে সারা রাত চুবিয়ে রাখবো। আমি হাত জোর করে সব অপরাধ স্বীকার করছি মোড়ল মশাই। দৌড় চাই, হাত তো বাঁধা। গদাই দাবাকে টাকার লোভ দেখিয়ে কাল রাতে মাছ চুরি করতে পাঠিয়েছিল। তুই আমার সাথে বেইমানি করলি কেন কালু চোর? আমি কি তোকে এই বিশ্বাসে আমার সাথে নিয়েছিলাম কাল রাতের অন্ধকারে? আমি আর পাপের বোঝা মাথায় নিতে পারবো না মোড়ল মশাই। ওই মাছগুলো তো পচা কচুরিপানার কাদা হয়ে গেছে। ওসব ভুতুরে মায়া ছিল। পচা কচুরিপানা মানে? কালু, তুই কি নেশা করে আছিস নাকি? হ্যাঁ, সত্যি বলছিস? পরিষ্কার করে খুলে বল তো আসলে কি ঘটেছিল বালতির ভেতর। হারান দাদার ক্ষেতের মাছ আমরা চুরি করে বালতিতে ভরে নিয়ে আসি। এই পরদিন বালতি খুলতেই ওগুলো সব পচা পানা হয়ে গেল। ওরে বাবারে, কি গন্ধ! লোভের ফল হাতে নাতেই পেলি তাহলে গদাই। কেমন লাগছে বল দেখি? অন্যের হক নষ্ট করতে গেলে ওপরওয়ালা এভাবেই বিচার করেন মানুষের। অসাধু কাজ আর চুরির চেষ্টার অপরাধে গদাইকে 1 মাসের জন্য একঘরে করে রাখা হলো। এই সময়ের মধ্যে কেউ ওর সাথে কোনো যোগাযোগ রাখবে না। ওগো দেখো তাকিয়ে, এ তো আরো চিংড়ি রয়ে গেছে। এখনো অনেক ঝাঁক ঘুরে বেড়াচ্ছে। ওগো, তুমি কিসের চিন্তা করছো? বারবার সেই রহস্যময় বুড়ির কথাগুলো মনে পড়ছে মালতী। উনি ঠিকই বলেছিলেন, সৎ থাকলে এই মাছগুলো আমাদের ভাগ্য বদলে দেবে। আজ তাই হচ্ছে। জানি না উনিকে, তবে ওনার আশীর্বাদ আর তোমার আজীবনের সততার গুণেই আজ আমাদের ঘরে সুখ এলো। আমাদের তিন্নির মুখের দিকে তাকিয়েই হয়তো উনি সাহায্য করেছেন। আজ এই মাছগুলো বাজারে নিয়ে গেলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। আমাদের সংসারের অভাব এবার সত্যি সত্যি ঘুচে যাবে। খুশিতে বুকটা একেবারে ভরে উঠছে গো। বাবা, আমাদের তো অনেক টাকা হবে। এবার কিন্তু আমার জন্য সেই লাল রঙের রেশমি জামাটা আনতে ভুলো না। হারান দাদা, আমাকে কিছু চিংড়ি দিতে পারবে? তোমাদের বৌমা লাল দিয়ে চিংড়ি খেতে চেয়েছে গো। কি যে বলিস মহেশ, যাওয়ার সময় আমার বাড়ি থেকে নিয়ে যাস, কিছু ধরে রাখা আছে। আর একা খাস না, লাউ চিংড়ির ঝোল আমাদের জন্য পাঠিয়ে দিস। কে রে হারান, ঝুড়ি ভর্তি মাছ নিয়ে কোথায় চললি রে? তোর মাছগুলো তো দূর থেকে দেখে জিভে একেবারে জল চলে আসছে। কি সুন্দর রূপ ওলে আর লাল লাল চিংড়ি। বুড়ো কাকা, আজ আমার আনন্দ আর মনে ধরছে না কোনোভাবেই। আমার কাছে সবই স্বপ্ন মনে হচ্ছে গো কাকা। কোথায় কচু ক্ষেত নিয়ে চিন্তায় পড়েছিলাম, আর এখন কচু ক্ষেত থেকে ঝাঁকে ঝাঁকে বাগদা চিংড়ি হাটে বিক্রি করতে যাচ্ছি। সততার ধৈর্য ধরেছিলি বলেই সৃষ্টিকর্তার তোর দিকে মুখ তুলে চেয়েছেন। তুই এই সুখের যোগ্য ছিলি রে হারান। সব তোর কর্মের ফল। পথে যদি একবার সেই রহস্যময়ী বুড়িমার সাথে দেখা হতো আমার, তবে ওনার পায়ে ধরে একবার কৃতজ্ঞতা জানিয়ে আসতাম। উনি আর আসবেন না রে হারান। ভালো করে বুঝে নে, সৃষ্টিকর্তার আশীর্বাদ মানুষের ঘোর বিপদের সময় এমন মায়া নিয়ে দেখা দেন। ঠিক বলেছেন কাকা, উনি আমাদের মতো গরিবের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন। আজ আমরা ওনার কারণে এই মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারছি।
আচ্ছা চল, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শহরের বাজারের দিকে যা দেখি। বড় বড় বাবুরাই দামি মাছ কেনার জন্য তোর পথ চেয়ে বসে আছে। হারান দাদা, এই নাও, তোমাদের বৌমা নিজ হাতে লাউ দিয়ে চিংড়ি রান্না করে তোমাদের জন্য পাঠালেন। করেছিস কি রে মহেশ? বলেছি বলে আনতে হবে। এনে ভালোই করেছিস। তোর বৌদি চিংড়ির মালাইকারি রান্না করেছেন, একসাথে বসে খাবি আয়। মহেশ রে, একদম লজ্জা করিস না, নিজের মনে করে পেট ভরে খা। মালতী কাকিমা তোর জন্যই স্পেশাল রেঁধেছে, কচু ক্ষেতের চিংড়ি বলে কথা। বৌদি, আপনার হাতের এই রান্নার স্বাদ অসাধারণ। আমি এর আগে আমার জীবনে কখনো এমন রাজকীয় খাবার খাইনি। গন্ধে একেবারে পেট ভরে যাচ্ছে। বাবা দেখো, আমার এই নতুন লাল জামাটা পরে আমাকে কেমন লাগছে? আমাকে কি একদম সেই রূপকথার রাজকন্যার মতো সুন্দর লাগছে না দেখতে? বাহ, তোকে খুব সুন্দর লাগছে মা। তুই তো আমাদের ঘরের আসল লক্ষ্মী। তোদের সরলতায় আজ আমাদের ঘরে এমন সুদিন ফিরেছে রে মা। মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় হারান্দা। এত গরিব থাকা সত্ত্বেও তোমাদের সাথে মিশে থাকলে নিজেকে আর অসহায় গরিব মনে হয় না। কি সুখী পরিবার তোমরা। তোরাও অনেক ভালো রে মহেশ। আর ভালো মানুষ সব সময় গরিবই থাকে, কিন্তু কখনো অসুখী থাকে না রে। বাবা, গদাই কাকার জন্য মাঝে মাঝে আমার একটু খারাপও লাগছে এখন। উনি হয়তো আজ রাতে একলা ঘরে না খেয়ে মুখ ভার করে বসে আছেন। ওর একটু বড় শিক্ষার খুব দরকার ছিল মা। মন খারাপ করিস না, সৎ পথে চললে ওপরওয়ালা তাকেও একদিন সাহায্য করবেন। এ দুনিয়ায় সবই মায়া রে, এগুলো কিছুই না, শুধু পরীক্ষা মাত্র।